শুনে যাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা জানো এই চরম অচল অবস্থার মধ্যে আমাদের অনলাইন ক্লাস চলছে তোমাদের ভালোর জন্য। তো প্রতিদিনের মতো আমি আজকে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার ডিসকাস করব। যদি অনলাইন ক্লাস কতটুকু উপকৃত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, বাট দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে, তোমাদের অপরিণীয় ক্ষতির ব্যাপারটি খেয়াল রেখে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার তোমাদের কিছুটা পড়াশোনার পেসি রাখার জন্য এই আয়োজন। তো আমার পরিচয় দিয়ে নিই, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক রসায়ন। তোমাদের প্রথম বর্ষের ইনঅর্গানিক কেমিস্ট্রি কোর্সটি আমি পড়াবো। ইনঅর্গানিক কেমিস্ট্রির প্রথম অধ্যায় পরমাণুর গঠন, সেটি নিয়ে আজকে কিছু ডিসকাস করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অজৈব রসায়ন কোর্স কোড 21/805। আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। পরমাণুর গঠন, পরমাণুর মূল কণিকা, নিউক্লিয়াস ও এর বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের সুস্থিতি আর তেজস্ক্রিয়তা। প্রথম যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছ পরমাণুর মূল কণিকা, এটি অবশ্য উচ্চ মাধ্যমিকে বেশ ভালোভাবেই তোমাদের পড়া আছে। তারপরেও আমি কিছু এডিশনাল তথ্য দেব মূল কণিকার, সেগুলো ভালোভাবে খেয়াল করবা। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি অন্যান্য বিষয়গুলো দেখাবো তোমাদের। তো ডিয়ার স্টুডেন্টস, শুরু করা যাক। শুরুর দিকে কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, সাউন্ড বা হাতের লেখা ঠিক না দেখা যেতে পারে। এরকম হলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি পরবর্তীতে কারেকশনের চেষ্টা করব। পরমাণুর সংজ্ঞা তো মনে আছে নিশ্চয়ই, ক্লাস 9-10 থেকে এটি দেখা শুরু করেছো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙলে আরো মূল কণিকা যেমন ইলেকট্রন, প্রোটন বা অন্যান্য অস্থায়ী মূল কণিকা পাওয়া যায়। শুরুর দিকে কিন্তু ঘটনা এরকম ছিল না। বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদের উনি বলেছিলেন কিন্তু যে পরমাণু অবিভাজ্য কণা, যে আর তাকে ভাঙা যায় না। পরবর্তীতে বিংশ শতাব্দীর শুরুর দিকে কিন্তু অন্যান্য রশ্মি, ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি ইত্যাদি আবিষ্কারের পরে বোঝা গেল যে না, পরমাণুকে ভাঙলে আরো ফার্দার কোনো পার্টিকেল পাওয়া যায়, সেগুলো নিয়ে কাজ করব। তো মূল কণিকা আসলে কাকে বলে? যে সমস্ত কণিকা দ্বারা পরমাণু গঠিত বা পরমাণুকে ভাঙলে যে সকল কণিকা আমরা পাই সেগুলোকে বলা হয় মূল কণিকা। 3 ধরনের মূল কণিকার অস্তিত্ব আছে, তোমরা জানো। আমি একটু সংক্ষেপে আলোচনা করব। 3 ধরনের মূল কণিকা। একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী, আর একটা কণিকা আছে স্থায়ী এবং অস্থায়ী ছাড়া কিছুটা ভারী প্রকৃতির, সেটি হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, এদের মধ্যে স্থায়ী মূল কণিকা নিয়ে একটু বেশি ডিসকাস করব আমি। স্থায়ী মূল কণিকায় যাচ্ছি। 3টি স্থায়ী মূল কণিকার অস্তিত্ব সম্পর্কে তোমরা অলরেডি জানো। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা একটু ব্যাপক ভিত্তিক পড়াশোনা করব এই 3টি পার্টিকেল নিয়ে। এর আগে পর্যন্ত তোমরা বিভিন্ন চার্জ এবং
চার্জ এবং ভর সম্পর্কে জানো। সম্ভবত সাউন্ডের প্রবলেম হচ্ছে একটু তোমাদের মনে হয় শুনতে। সাউন্ডের সমস্যা হচ্ছে। আর এবার এবার কি ঠিক আছে? ঠিক এবার আচ্ছা আরেকটা আমি সম্ভবত সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। আমি ব্যাকআপ পেলাম, মাঝে মাঝে এরকম ফিডব্যাক পেলে আমার জন্য ভালো হবে। কোন সময় আমি কারেকশনের চেষ্টা করব। আসলে অস্থায়ী স্টুডিও, একটু প্রবলেম হবে, চেষ্টা করে দেখি আমি সাউন্ড বাড়ানো যায় কিনা। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কারের একটু পটভূমি বলে নিই। ইলেকট্রনের কনসেপ্টটা আসলে কোথা থেকে আসছে। তোমরা ক্যাথোড রশ্মি পরীক্ষা সম্পর্কে জানো কিনা? ক্যাথোড রশ্মি পরীক্ষা একটি ডিসচার্জ টিউব নিচ্ছি আমরা। ডিসচার্জ টিউবের মধ্যে খুব অল্প চাপে 0.01 মিলিমিটার মার্কারি চাপে বাতাস রাখা আছে, বায়ু রাখা আছে, এবং দুটো বিপরীত তড়িৎদ্বার। এক পাশে হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, আর এক পাশে আছে অ্যানোড তড়িৎদ্বার। তো এই অবস্থায় যদি আমরা উচ্চ বিভবের ডিসি কারেন্ট প্রয়োগ করি, উচ্চ বিভবের ডিসি কারেন্ট প্রয়োগ করলে ক্যাথোড থেকে উৎপন্ন এক ধরনের রশ্মি সরল রেখায় সোজা সরল রেখায় কিন্তু কাঁচপাত্র, যেহেতু এখানে একটি সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করবে, সবুজ প্রতিপ্রভা। এবং এই রশ্মিগুলো যাবার সময় যারা এই সকল মানে বাতাস যে আছে তার সাথে সংঘর্ষ হয়ে তারপরে অ্যানোডের দেওয়ালে এটি একটি সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করবে। এই সকল রশ্মিকে ক্যাথোড রশ্মি বলা হয়। ক্যাথোড রশ্মি কেন বলা হয় এটাকে নাম? ক্যাথোড প্রান্ত থেকে উৎপন্ন হয়ে সরল রেখায় রশ্মিগুলো অ্যানোডের দেওয়ালে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করে, এই জন্য এগুলোকে ক্যাথোড রশ্মি বলা হয়। পরবর্তীতে বিজ্ঞানীরা এই রশ্মির গতি প্রকৃতি পরীক্ষা করে দেখেছেন যে আসলে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক চার্জ দ্বারা গঠিত। প্রথমে এগুলোর নাম দিয়েছিলেন নেগেট্রন থেকে পরে এগুলোর নাম আসলে ইলেকট্রন চলে আসে। ক্যাথোড রশ্মিকে ইলেকট্রন রশ্মি বলা হয়। আমরা যদি কারেন্টের ভোল্টেজ বাড়িয়ে দিই, এই ডিসি কারেন্টের ভোল্টেজ বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে বেশি পরিমাণে রশ্মি উৎপন্ন হচ্ছে এবং প্রতিপ্রভার ইন্টেন্সিটি বাড়ছে, কমিয়ে দিলে কমছে। এবং এখানে যদি আমরা কোনো পাতলা মানে প্রলেপযুক্ত চাকা রাখি, সেই চাকাটি ঘুরতে থাকবে। গোলাকার একটা চাকতি যদি রাখি, বিদ্যুৎ প্রবাহ বাড়ার সাথে সাথে এই চাকতি ঘোরার প্রবণতা বেড়ে যাবে। তার মানে আরেকটি ঘটনা, ক্যাথোড তো কোনো মেটাল দ্বারা তৈরি, সেই মেটালের আপার সারফেসে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোই কিন্তু উত্তেজিত হয়ে আসলে অ্যানোডের দিকে গিয়েছে। সুতরাং ক্যাথোড রশ্মির সাথে ক্যাথোড রশ্মির আবিষ্কারের থেকে ইলেকট্রন সম্পর্কে আসলে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। আমরা তো ইলেকট্রনের আবিষ্কারের কথা দেখলাম, তারপরে আরো যে তথ্যগুলো দেখবো সেগুলো হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং ভর। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, সবাই জানি আমরা, এবং এর মান ইলেকট্রনের চার্জ -1.602 into 10 inverse 19 কুলম্ব। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা জিনিস খেয়াল রেখো, ইলেকট্রনের চার্জ আমরা আরেকটি এককে জেনে রাখবো। ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে -4.8024 10 inverse -10 ESU। রিমেম্বার দিস। পরবর্তী চার্জটিও
ম্যাথের প্রবলেম সলভ করার সময় কাজে লাগে। ইএসইউ এই দুটি একক আমরা দেখব, একটি হচ্ছে কুলম্ব, একটি হচ্ছে ইএসইউ। তো যদি বলো এই চার্জ এর এই মানটা কোত্থেকে আমরা পেয়েছি, অল্প একটু বলতে আমি, সেটি হচ্ছে সাপোজ সিলভার পরমাণুকে আমরা সিলভার আয়নে রূপান্তর করলাম। একটি ইলেকট্রন যদি আমরা সরাই, সিলভার প্লাস, এখানে দেখো 1 মোল ইলেকট্রন লাগছে, 1 মোল ইলেকট্রন। এক যদি পরমাণুকে তার আয়নে পরিণত করতে 1 মোল ইলেকট্রন লাগছে, তো 1 মোল ইলেকট্রন দ্যাট মিন্স 6.023 এতটি ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে। আমরা জানি 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। আমাদের একটি ইলেকট্রনের চার্জ দরকার, নট 1 মোল। দ্যাটস ওয়াই একটি ইলেকট্রনের চার্জ তো এতটি, এর মানই আসছে 1.602 ইনটু 10 ইনভার্স এত কুলম্ব। এভাবে আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রনের অপর চার্জটি আমরা দেখলাম -4.8024 ইনভার্স ইএসইউ। এবার আমরা দেখব ইলেকট্রনের ভর। আমরা দেখব ইলেকট্রনের ভর কত, সেটা দেখব আমরা। চার্জ দেখলাম, ভর। ইলেকট্রনের ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই নীতিটি কাজে লাগাবো। ইলেকট্রনের ভর কত? 9.11 ইনটু এত গ্রাম। সবাই জানি আমরা। এই ভর নির্ণয়ের দুটি পদ্ধতি আছে। আমরা m ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই চার্জ এবং ভরের অনুপাত থেকে আমরা ইলেকট্রনের ভর নির্ণয় করি। ইলেকট্রন চার্জ আমরা আগে লিখছি 1.602 10 ইনভার্স 9 কুলম্ব ডিভাইডেড বাই, এখানে এই সংখ্যাটি হচ্ছে 1.76 10 ইনভার্স 8 কুলম্ব পার গ্রাম। এই অনুপাত থেকে আমরা ভর 9.11। আমরা আরেকটি কথা জানি যে একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ। অলমোস্ট ইলেকট্রনের ভর নেগলেক্ট করা হয়। অন্যান্য ক্ষেত্রে ইলেকট্রনের ভরকে কাউন্ট করা হয় না, নগণ্য ধরা হয়। ডিয়ার স্টুডেন্টস, এখানে এই গ্রামটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করব। তোমরা জানো পারমাণবিক ভর একক বলে আরেকটি ভর আছে, পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের ক্ষেত্রে যেটি আমরা ব্যবহার করি। তো গ্রাম একক থেকে আমরা জানি 1 mu সমান 1.66 ইনটু 10 ইনভার্স -24 গ্রাম। তো এইটা যদি আমরা ডিভাইড করি তাহলে এটি চলে আসবে 0.00546 সামথিং লাইক দিস, এত mu 548 ইনফ্যাক্ট। তো ইলেকট্রনের ভরকে আমরা গ্রাম এবং mu এককে নিয়ে গেলাম। ইলেকট্রন নিয়ে পড়াশোনা আপাতত এইটুকুই।
ইলেকট্রনের পরে আমরা প্রোটনে যাই। প্রোটনের জাস্ট ভরটা কত দেখি আমরা। ভর এবং চার্জ তো জানি, ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সেম। প্রোটনকে প্রকাশ করব আমরা পি দ্বারা, অথবা অথবা this three notations, you can use any one of this. তো প্রোটনের চার্জ similar to electron 1.602, আর ভর হচ্ছে 1.6725, এটি 10 ইনভার্স -24 গ্রাম। এটাকে তুমি যদি এএমইউ তে কনভার্ট করো, এএমইউ তে কনভার্ট করলে এটি 1.00728 এএমইউ। প্রোটনের ভর এবং চার্জ দেখা হলো। ও প্রোটনের আবিষ্কারটা একটু বলা হয়নি। প্রোটনের আবিষ্কারটা অলমোস্ট ক্যাথোড রশ্মি পরীক্ষার মতোই। এখানে একটা সছিদ্র ক্যাথোড ব্যবহার করব। তাহলে তখন যেমন ক্যাথোড প্রান্ত থেকে কিছু আলোক রশ্মি অ্যানোডের দেওয়ালে সবুজ প্রতিফলন সৃষ্টি করেছিল, এবার কিন্তু অ্যানোড প্রান্ত থেকে কিছু রশ্মি সরল রেখায় ক্যাথোড প্রান্তে যাবে, এবং এখানে সছিদ্র ক্যাথোড যদি আমরা ইউজ করি, তো সছিদ্র ক্যাথোড দিয়ে এই রশ্মিগুলো পাস করে ক্যাথোডের গায়ে প্রতিফলন সৃষ্টি করবে। ক্যাথোডের সছিদ্র প্রান্ত দিয়ে পাস করার জন্য এগুলোর নাম ক্যানাল রশ্মি বলা হয়। এই অ্যানোড ক্যানাল রশ্মি ও অ্যানোড পরবর্তীতে অ্যানোড রশ্মি বলা হয়, একই অবস্থা। ওই ক্যাথোড পরীক্ষা যেরকম ভাবে আমরা দেখেছিলাম সেরকমই। এই হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের ভর এবং চার্জ, যেগুলো তোমরা আগে থেকেই জানতে, বাট বিভিন্ন ইউনিটগুলো ভালোভাবে জেনে রাখা দরকার। নিউট্রনের বিষয়টি ইন্টারেস্টিং। প্রথম দিকে কিন্তু নিউট্রন কিন্তু বেশ পরে আবিষ্কার হয়েছে, ইলেকট্রন এবং প্রোটনের পরে। বিজ্ঞানীরা ভাবতেছিলেন যে পরমাণুর ভর আসলে ইলেকট্রন এবং প্রোটন, কারণ তখন পর্যন্ত নিউক্লিয়াসের মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনই আছে। পরে ভর ভেবে দেখা গেল যে পরমাণুর প্রকৃত ভর একটু বেশি হচ্ছে, ইলেকট্রন এবং প্রোটনের ভরের থেকে বেশি হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন বিজ্ঞানী রাদারফোর্ড অস্তিত্ব আবিষ্কার করেছিলেন যে নিউক্লিয়াস বলে একটা নিউট্রন বলে একটা জিনিস আছে পরমাণুর মধ্যে। পরে বিজ্ঞানী স্যাডউইক 1932 সালে নিউটনের সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি বেরিলিয়াম আইসোটোপ 4.9, এটাকে যদি আমরা আলফা কণা দ্বারা আঘাত করি, তাহলে নিউট্রন কার্বন, নিউটনের ভর 1, চার্জ নাই, 13, কার্বন 12, 6s। এই যে কণাটি নির্গত হলো, পরবর্তী দেখা যাচ্ছে এই কণাটি চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, তার মানে কোনো চার্জ নাই, প্রসম নিউট্রাল। এটি হচ্ছে নিউট্রন, যার ভর নিউটনের ভর প্রোটন থেকে সামান্য বেশি। তখন আমরা লিখেছিলাম 1.672, this time 1.675। নিউটনের ভর 1.675, 10 ইনভার্স -24 গ্রাম, কিছুটা বেশি প্রোটন থেকে, সামান্য বেশি, নেগলিজিবল। এই হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটি ফান্ডামেন্টাল পার্টিকেল যে মূল কণিকা, সেগুলো নিয়ে কাজ করলাম আমরা। পরবর্তীতে আমরা যাচ্ছি রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস নিয়ে কাজ করব আমরা। এটাও তোমাদের
উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভালোভাবে দেখে আসতো। আমি আর সেটি বিষয়ে কথা বলবো না। আলফা কণা পরীক্ষা সবাই জানো, নিউ রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় একটি সোনার পাতলা পাতের উপর, সোনার পাতলা পাতের পিছনে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা রেখে তার মধ্যে তেজস্ক্রিয় আলফা কণা মানে ধনাত্মক কণা প্রবাহিত করলে দেখা যাচ্ছে বেশিরভাগ কণাই তোমার পাত ভেদ করে চলে যাচ্ছে। প্রায় 20,000টি কণার মধ্যে একটি কণা ফিরে আসছে। তার মানে এই হচ্ছে পর্যবেক্ষণ হচ্ছে যে পুরা পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা, শুধু কেন্দ্রস্থলে একটি ছোট ঘন গোলাকার এবং কঠিন বস্তু কণা রয়েছে, যার মানে মানে পুরা পরমাণুর সমগ্র ভর কিন্তু এই ছোট বস্তু কণাতেই, ছোট ছোট বস্তুতে সীমাবদ্ধ। এটির নাম দেন বিজ্ঞানের নিউক্লিয়াস। এই পরিকল্পনা জানো, রাদারফোর্ডের মডেল যে সমস্ত যে ভিত্তিতে করা হয়েছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ সেই সম্পর্কে আমরা জানি। তো আমরা দেখি, তার মানে পরমাণুটা যদি কম হয়, নিউক্লিয়াসটা এরকম হবে। তার মানে পরবর্তী বিজ্ঞানী বোর কিন্তু বলেছিলেন মাঝখানে ধনাত্মক চার্জযুক্ত কণা এবং একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলা প্রদক্ষিণ করে নিউক্লিয়াসকে। রাদারফোর্ড অবশ্য বলতে পারবো, রাদারফোর্ড বলেছিলেন নিউক্লিয়াসের ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। বিজ্ঞানী বোর কিন্তু ক্লিয়ার করেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তো নিউক্লিয়াসের তাহলে দুটি অংশ, একটি কেন্দ্র বহির্ভূত অঞ্চল এবং পরমাণুর সমস্ত ভর ওই তার কেন্দ্রেই আছে। আমরা নিউক্লিয়াসের কিছু বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। এবার নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, এটি গুরুত্বপূর্ণ। তোমরা যেটা বলেছিলাম নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, এটি কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ছিল না, সুতরাং ভালোভাবে খেয়াল করবা নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কণা আছে, তারা পরস্পরকে কিন্তু বিকর্ষণ করার কথা অ্যাজ পার কুলম্বিক ল, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই ছোট জায়গাতে এতগুলি ধনাত্মক চার্জ কিভাবে বিকর্ষণ করে? তো নিউক্লিয়াস অস্থায়ী হওয়ার কথা, নিউক্লিয়াস তো ভেঙে যাওয়ার কথা। সে সম্পর্কে পড়বো আমরা। নিউক্লিয়াসকে সুস্থিতি কারা দেয়, কি কি নিয়ামক দ্বারা এই তার স্টেবিলিটি ডিটারমাইন্ড হয়, সেগুলো নিয়ে পরে দেখবো আমরা। আপাতত নিউক্লিয়াসের বৈশিষ্ট্যগুলো দেখছি আমরা। যেমন নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটি ও বন্ধন শক্তি রয়েছে। মাস ডিফেক্ট এন্ড বাইন্ডিং এনার্জি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো নিয়ে। তারপরে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আমি আর দেই, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর নট, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমীকরণ এটি। নিউক্লিয়াসের আয়তন নির্ণয় করা যায়। আয়তন আমরা জানি নিউক্লিয়াস গোলাকার বলছি আমরা, গোলাকার বস্তুর আয়তন 4/3 পাই আর। তুমি এখান থেকে আর এর মান নির্ণয় করে সেই আর এর মান যদি এখানে আমরা বসাই, পাই কনস্ট্যান্ট, তুমি ইচ্ছে করলে নিউক্লিয়াসের আয়তন বের করতে পারবা। নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করার উপায় আছে, ঘনত্ব রো, ভর বাই আয়তন m/v নির্ণয় করার উপায় আছে। সো আরেকটি বিষয়, নিউক্লিয়াসের স্পিন গতি ও কৌণিক ভরবেগ আছে, এগুলো খেয়াল করো। নিউক্লিয়াসের স্পিন গতি আছে, তোমরা যখন উপরের ক্লাসে পড়বে তখন দেখবা কৌণিক গতি আছে, স্পিন গতি ও কৌণিক গতি আছে। এবং নিউক্লিয়ার স্পিনের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলা সেপারেশন পদ্ধতি, যেমন স্পেকট্রোস্কোপি নামে একটি কোর্সই পড়ে পাবা তোমরা, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে।
নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স দিয়ে। আরো আছে নিউক্লিয়াসের কণা ও তরঙ্গ ধর্ম আছে। নিউক্লিয়াসের কণা ও তরঙ্গ ধর্ম আছে। তো এই জিনিসগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে দেখোনি। ভর ত্রুটি ও বন্ধন শক্তি, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমীকরণ, নিউক্লিয়াসের আয়তন নির্ণয় করার পদ্ধতি, ঘনত্ব নির্ণয় পদ্ধতি, তার স্পিন মোশন এন্ড অ্যাঙ্গুলার মোশন সম্পর্কে জানতে পারলা। এবং ইলেকট্রনের যেমন পার্টিকেল নেচার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে দেখেছিলে। ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। সিমিলারলি নিউক্লিয়াসেরও কণা ধর্ম তরঙ্গ দুটি আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাস মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। নিউক্লিয়াসের ব্যাস দিচ্ছি আমি। নিউক্লিয়াসের ব্যাস 1 × 10 ইনভার্স -14 টু -19 সম্ভবত, সরি 15, এত রেঞ্জের মধ্যে মিটার। ইনফ্যাক্ট এই হচ্ছে নিউক্লিয়াসের কয়েকটি মেইন বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে নিউক্লিয়াসের। আমরা মোটামুটি যেমন নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো আছে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। তার নিউক্লিয়াসের প্রতিটা নিউক্লিয়াসের ভর সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা আছে। যেমন x যদি একটা নিউক্লিয়াস হয় তাহলে ভর সংখ্যা হচ্ছে a z। তার মানে নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আছে। দেখা যাক এই নিউক্লিয়াসকে এত স্টেবিলিটি দিচ্ছে কারা, নিউক্লিয়াসের এত স্টেবিলিটি কারা দিচ্ছে সেগুলো নিয়ে দেখবো আমরা। নিউক্লিয়াসকে সুস্থিতি দানকারী নিয়ামকগুলো, এটা আমি লিখিনি। নিউক্লিয়াসের সুস্থিতি প্রদানকারী নিয়ামক। প্রথমেই ভর ত্রুটি, বা মাস ডিফেক্ট। আরো কয়েকটি আছে, যেমন আরেকটি আছে হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি, নেক্সট আছে প্যাকিং ভগ্নাংশ, আমাদের কাছে নতুন এগুলো প্যাকিং ভগ্নাংশ। নেক্সট নিউট্রন প্রোটন অনুপাত, আর ম্যাজিক সংখ্যা। এই সকল আর জোড় বেজোড় প্রভাব আছে। যাই হোক, এই সকল নিয়ামক সম্পর্কে আমরা পড়াশোনা করলে বুঝতে পারবো একটা নিউক্লিয়াসকে আসলে, নিউক্লিয়াসের যে এত স্টেবল ফর্মে থাকার কারণগুলো আসলে কি। আমরা এগুলো নিয়ে স্টাডি করবো এখনই। আসলে অনলাইন ক্লাস নেওয়া সহজ আমার মনে হয়। যারা স্টুডেন্ট, যারা খেয়াল করছো, একটা মনোযোগ রাখা কঠিন। তোমরা চেষ্টা করবা যতটুকু হেল্প হয় তোমাদের জন্য ভালো। দীর্ঘক্ষণ আর এটি তাত্ত্বিক ক্লাস, কোনো রাসায়নিক বিক্রিয়া নেই, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই। সুতরাং এটি তাত্ত্বিক আলোচনা, ডিফিকাল্ট। তোমাদের ধন্যবাদ, খেয়াল করো মনোযোগ দিয়ে। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, এটিকে আমরা ডেল্টা এম দ্বারা প্রকাশ করি। আসল ব্যাপারটি হচ্ছে একটি নিউক্লিয়াসের ভর এবং নিউক্লিয়ন সমূহের ভরের যোগফল। নিউক্লিয়ন বলতে আমি আসলে নিউক্লিয়াসের মধ্যে যে সকল উপাদান থাকে, নিউক্লিয়াস ইনফ্যাক্ট পুরো পরমাণুর মধ্যেই, পরমাণু মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভর এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যোগফল তো এক হওয়ার কথা, কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে এই তিনটি কণা।
ইন্টারেস্টিং হচ্ছে নিউক্লিয়ন সমূহের ভর যদি m মাইনাস হয় এবং নিউক্লিয়াসের ভর যদি m হয়, দেখা যাচ্ছে কি প্রকৃত নিউক্লিয়াসের ভর তার নিউক্লিয়নের ভর থেকে কিছুটা কম। এই যেটুকু কম সেটুকুই বলা হয় ভর ত্রুটি। এই কম হওয়ার কারণ হচ্ছে যেটুকু ভর কম হচ্ছে সেই ভরটুকুই শক্তিতে পরিণত হয়ে নিউক্লিয়াসের কণাগুলোকে একত্রে সংঘবদ্ধ রাখে, একত্রে মানে নিউক্লিয় বলের সৃষ্টি করে আর কি। ভর ত্রুটিতে যেটুকু ভর থাকে সেই ভরটুকুই এনার্জিতে কনভার্ট হয়। তোমরা জানো ভর এবং শক্তি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আছে এখানে ইএমসি স্কয়ার, সেই অনুযায়ী এই ভরটুকুই শক্তিতে পরিণত হয়। তো আমরা একটি উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। এটা দেখব, সেটা আমরা ধরা যাক প্রোটিয়াম, একটি প্রোটিয়াম এই আইসোটোপটি দেখি। এই আইসোটোপটিতে ধরি জেড সংখ্যক প্রোটন আছে, জেড সংখ্যক একটি দেখা যাচ্ছে একটি প্রোটন আছে, এখানে একটি প্রোটন, তাহলে এম প্রাইমের মান আমরা বের করি। একটি প্রোটনের ভর 1.0078। একটি নিউট্রন দেখা যাচ্ছে একটি নিউট্রন আছে, এখানে 2 বিয়োগ 1, একটি নিউট্রন আছে। গুণন 1 একটি নিউট্রন, এবং এখানে ইলেকট্রন কয়টি আছে? একটি ইলেকট্রনও আছে, কিন্তু একটি ইলেকট্রনের 1 into 0.000546। তো এই ভরগুলো যদি আমরা যোগ করি তাহলে মান পাচ্ছি 2.0141 AMU, সামথিং লাইক, একটু কম বেশি হতে পারে। এটি হচ্ছে নিউক্লিয়ন সমূহের ভর, তার মানে পরমাণুর মধ্যে যে সকল কণিকা আছে তার ভরের যোগফল। সরি, কারিগরি ত্রুটি দেখা দিল একটু। হ্যাঁ, যাই হোক, তো এটি হচ্ছে নিউক্লিয়ন সমূহের ভর, এবং মাস স্পেকট্রোমিটার নামক একটি যন্ত্র আছে যেটি দ্বারা একটি নিউক্লিয়াসের ভর বিচার করা যায়। সেটির মান ধরো এম হচ্ছে 2.0131 সামথিং লাইক দিস। তারপরে দেখা যাচ্ছে এই মানটি বেশি, এই মানটি কম, দুটির বিয়োগ আমরা এই ডেল্টা এম বা ভর ত্রুটির মান পাচ্ছি। তাহলে আমরা সংজ্ঞাটা আবার দেওয়ার চেষ্টা করি। হোয়াট ইজ মাস ডিফেক্ট? নিউক্লিয়ন সমূহের ভর এবং একটি নিউক্লিয়াসের ভরের পার্থক্যকে আমরা বলতেছি ভর ত্রুটি। তো ভর ত্রুটির মান এই আমার যে বিয়োগফলটা পাবো আমরা, ইনফ্যাক্ট এটা 0.0023 mu। এই ভরটাই কিন্তু আলটিমেটলি শক্তিতে পরিণত হয়ে নিউক্লিয়াসকে একত্রে রাখে। আচ্ছা, আমরা আরেকটি সুস্থিতি নিয়ামক দেখি। সুস্থিতি নিয়ামক আমরা বলেছিলাম নিউক্লিয়ার বন্ধন শক্তি, নাম্বার 2, নিউক্লিয়ার বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হলে যে পরিমাণ শক্তি মুক্ত হয়। তার মানে এই যে নিউক্লিয়ন, তার মানে প্রোটন, নিউট্রন,
এগুলো একত্রিত হয়ে যখন নিউক্লিয়াস গঠন করে তখন কিছু শক্তি মুক্ত হয়। তোমরা জানো বন্ড ফর্মেশন একটি তাপ উৎপাদী প্রক্রিয়া কেমিস্ট্রিতে। বন্ড ব্রেকিং হচ্ছে তাপহারি, বন্ড ফর্ম যদি হয় তো বন্ড ফর্ম হচ্ছে এখানে নিউক্লিয়নগুলো একসাথে হচ্ছে, সুতরাং এখানে কিছু শক্তি মুক্ত হয়, এটাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলা হয়। আমরা সংজ্ঞাটা অন্যভাবে দিতে পারি, কোন নিউক্লিয়াসকে ভেঙে তার নিউক্লিয়ন সমূহে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটিকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলতে পারি। তার মানে এই নিউক্লিয়ার বিভিন্ন কণাগুলো একত্রিত হলে যে পরিমাণ শক্তি আমরা পাই সেটাই নিউক্লিয়ার বন্ধন শক্তি। তো আরেকটি আছে নিউক্লিয়ার গড় নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তিকে যদি তার মোট নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ করি আমরা, মানে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই এ, এটা যদি করি আমরা, এটা হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি আর তার নিউক্লিয়ন সংখ্যা কত, তাহলে গড় বন্ধন শক্তি পাচ্ছি আমরা। এটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু পরীক্ষায় আসে, গড় বন্ধন শক্তি কি। তো নিউক্লিয়ার বন্ধন শক্তির মান যত বেশি, নিউক্লিয়ার বন্ধন শক্তির মান যত বেশি সেই নিউক্লিয়াস তত সুস্থিতি, মানে স্থিতিশীল নিউক্লিয়াস। স্থিতিশীল নিউক্লিয়াস আরেকটি নিয়ামক আমরা দেখব, প্যাকিং ভগ্নাংশ। তোমাদের কাছে একটি নতুন প্যাকিং ভগ্নাংশ প্যাকিং ভগ্নাংশ এটি হচ্ছে প্যাকিং ভগ্নাংশ নিউক্লিয়ন প্রতি বিনষ্ট বা অর্জিত ভরের মান। বুঝতে পারলাম না, নিউক্লিয়ন মানে একটি প্রোটন বা একটি নিউট্রন, এটি ইন্ডিভিজুয়ালি কতটুকু ভর অর্জন করছে বা কতটুকু ভর হারাচ্ছে সেই মানটা হচ্ছে প্যাকিং ভগ্নাংশ। এখানে আইসোটোপের ভর, দেখো আইসোটোপের ভর মাইনাস ভর সংখ্যা ডিভাইডেড বাই ভর সংখ্যা গুণন 10 টু দি পাওয়ার 4। আইসোটোপের ভর মাইনাস ভর সংখ্যা ডিভাইডেড বাই ভর সংখ্যা গুণন 10 টু দি পাওয়ার 4, এই মানটি হচ্ছে প্যাকিং ভগ্নাংশ। প্যাকিং ভগ্নাংশের মান তিন রকম হতে পারে, আইদার ধনাত্মক, ঋণাত্মক আর ইভেন জিরো। আচ্ছা, এই যে এখন প্যাকিং ভগ্নাংশের মান ঋণাত্মক হলে বাকি ভরটা তাহলে কোথায় যাচ্ছে? তাহলে ওই ভরটাই কিন্তু শক্তিতে পরিণত হচ্ছে। সো প্যাকিং ভগ্নাংশের ঋণাত্মক মানটা নিউক্লিয়াসকে একটু এক্সট্রা স্টেবিলিটি দেয়, আর জিরো এবং অল্প ধনাত্মক যেগুলা সেগুলো স্থায়িত্ব কিছুটা আছে, বাট নিউক্লিয়াসের মান যখন বেশি ধনাত্মক, অধিক ধনাত্মক হবে তখন কিন্তু সেই নিউক্লিয়াসটি অস্থিতিশীল হবে। আমরা যদি গ্রাফ করি যদি আমরা এখানে ধরো এখানে -20, এই পাশে হচ্ছে প্যাকিং ভগ্নাংশের মান, এটি হচ্ছে 0, এটি 20, এটি 40, এটি 60 প্যাকিং ভগ্নাংশের মান এই পাশে। আর এই পাশে যদি আমরা পারমাণবিক ভর দিই, ভর সংখ্যা দিই এখানে 80, 100, 120 সামথিং লাইক দিস, 200 পর্যন্ত আছে। তো দেখা যাচ্ছে এই মানটি এই এরকম হবে, অর্থাৎ 200-র বেশি যখন ভর যাবে, 200-র বেশি ভর সংখ্যা 200-র বেশি হলে প্যাকিং ভগ্নাংশের মান পজিটিভ দিকে ওঠা শুরু করছে, পজিটিভ দিকে মানে 0 থেকে বেশি পজিটিভ দিকে ওঠা শুরু করছে, সেই নিউক্লিয়াসগুলো কিন্তু অস্থিতিশীল। তার মানে তোমরা জানো বেশি পারমাণবিক ভরের মৌলগুলো, ভারী পারমাণুগুলো, নিউক্লিয়াসগুলো কিন্তু অস্থিতিশীল। এই তথ্যটা কিন্তু কিছুটা পাওয়া যাচ্ছে এখানে, অর্থাৎ ভর সংখ্যা যখন 200-র বেশি হবে তখন প্যাকিং ভগ্নাংশের মান ধনাত্মক হবে এবং সেই নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হবে। সো আমরা আগেই বলেছিলাম, আমরা পড়ছি হচ্ছে কোনটা নিউক্লিয়াসকে স্টেবিলিটি দিচ্ছে কি সব ফ্যাক্টর সেগুলা।
আর যারা আমাদের সঙ্গে পরে যোগ দিছো তাদের জন্য আবার তথ্য দেই। আমরা পড়তেছি পরমাণুর গঠন। পরমাণুর গঠনের বর্তমানে আমি পড়াচ্ছি নিউক্লিয়াসকে সুস্থিতি দানকারী নিয়ামক সমূহের প্রভাব। তিনটি প্রভাব অলরেডি ডিসকাস করেছি। একটি হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, একটি হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি, আর একটি এইমাত্র পড়লাম যেটা সেটা প্যাকিং ভগ্নাংশ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আরেকটি নিয়ামক আছে, সেটি হচ্ছে নিউট্রন প্রোটন অনুপাত, এনপি রেশিও। এটা তোমরা কিছুটা বুঝতে পারবে। নিউট্রন প্রোটন অনুপাত যখন এক হয়, এক হওয়ার মানে কি, পরমাণুতে যে কয়টি প্রোটন সে কয়টি নিউট্রন, তাই তো? যে কয়টি নিউট্রন সে কয়টি প্রোটন। তার মানে প্রোটন প্রোটন যে বিকর্ষণ করে, প্রোটন প্রোটন বিকর্ষণ বলকে নিউট্রালাইজ করার জন্য সমান সংখ্যক নিউট্রন থাকা চাই, এবং তাই আছে এখানে। দ্যাট ইজ ওয়াই এটা একটা স্থিতিশীল নিউক্লিয়াস গঠন করছে। বাট যেগুলো ভারী মৌল সেগুলোতে কিন্তু প্রোটন প্রোটন প্রোটনের চেয়ে নিউট্রনের মান কমে যাচ্ছে। প্রোটন প্রোটন যে বিকর্ষণ হচ্ছে সেই বিকর্ষণটাকে স্টেবিলিটি দেওয়ার মতো নিউট্রন থাকছে না, নিউক্লিয়াস তো থাকছে না, যার জন্য তোমার সেই নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়ে যাচ্ছে। অস্থিতিশীল 1.5 এর বেশি হয়ে যায় ভারী ভারী পরমাণুগুলোর ক্ষেত্রে। অর্থাৎ নিউট্রন প্রোটন অনুপাত একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে সেটিকে আমরা বলি স্টেবল জোন। এই ধরনের একটি গ্রাফ দেখতে পাবো তোমরা। স্থিতি অঞ্চল, এটা অস্থিতিশীল অঞ্চল। মানে এই ক্ষেত্রে np = 1 স্থিতিশীল জোন, এবং এই ক্ষেত্রে np এর অনুপাত 1 থেকে বেশি। এবং এই ঘটনাগুলি কখন ঘটে? 1 থেকে 20 পর্যন্ত যেগুলো পারমাণবিক সংখ্যা, যে মৌলগুলোর ক্ষেত্রে 1 থেকে 20, সেগুলোর ক্ষেত্রে স্টেবল নিউক্লিয়াস, মোটামুটি স্টেবল। যদিও কৃত্রিম তেজস্ক্রিয় মৌল তৈরি করা যায়, বাট যেগুলোর ভর বেশি স্বাভাবিকভাবেই সেগুলো তেজস্ক্রিয়, অর্থাৎ তাদের নিউক্লিয়াস অস্থিতিশীল, কারণ তাদের নিউট্রন প্রোটনের অনুপাত অনেক বেশি। আমাদের আরেকটি নিয়ামক আছে, সেটি হচ্ছে জাদু সংখ্যা। জাদু সংখ্যা বা ম্যাজিক নাম্বার। জাদু সংখ্যা বা, আমি জানি না হাতের লেখা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। ম্যাজিক নাম্বার, যে সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বা প্রোটন বা উভয়ের সংখ্যা এই 2, 8, সম্ভবত 20 এর পরে 2 আর 20, 50, 82 বা 126, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বা উভয়ের সংখ্যা এই ধরনের, সেই সকল পরমাণুর নিউক্লিয়াসগুলো অধিক স্থিতিশীল। তো এই ধরনের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো অধিক স্থিতিশীল, এগুলোকে জাদু সংখ্যা বলা হয়। আমরা একটু চেক করে দেখি, চলো। যেমন ধরো অক্সিজেন মৌল 8, 16। এখানে প্রোটন আছে কয়টি? 8টি। নিউট্রন কয়টি আছে? 8টি। এই যে 8। হিলিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা, হিলিয়ামের ক্ষেত্রেও তোমরা পাবা একই ঘটনা। হিলিয়ামের ক্ষেত্রেও, বা ক্যালসিয়াম 20, 40। এখানে প্রোটন 20, নিউট্রন 20, এই যে 20। সুতরাং এটি স্থিতিশীল নিউক্লিয়াস। এই ধরনের একটি সংখ্যা আমরা জানি যে সকল পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন এই ধরনের 2, 8, 20, 50, 82, 126, সেই সকল পরমাণুর নিউক্লিয়াসগুলো অধিক স্থিতিশীল। স্টুডেন্ট, আমি সম্ভবত আমাদের জন্য আজকের জন্য যে টাইম ছিল প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার আরেকটি পড়ানোর ইচ্ছা ছিল তোমাদের তেজস্ক্রিয়তা, একটু শুধু বলে দিই সামান্য একটু। তেজস্ক্রিয়তা হচ্ছে যে ধর্মের প্রভাবে সাধারণত উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট কতগুলো মৌল বা তারা যে যৌগ গঠন করে, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে কতগুলো রশ্মি নির্গত হয়, যে রশ্মিগুলো বিশেষ স্পেশাল। সেই রশ্মিগুলোর ধর্ম আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আর তেজস্ক্রিয়তাতে যাচ্ছি না, সময় শেষ হয়ে আসছে। আমরা একটু রিভিউ করি বরং কি কি পড়লাম। আমরা দিন শুরু করেছিলাম পরমাণুর সংজ্ঞা দিয়ে।
তারপরে তার মূল কণিকা, মূল কণিকাগুলোর ভর এবং চার্জ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর এবং আরো দুটি মূল কণিকা বলা হয়নি, অস্থায়ী মূল কণিকা, পজিট্রন। পজিট্রনটা একটু বাদ গেছে আমার কাছ থেকে, পজিট্রনটা অবশ্যই দেখা দরকার। পজিট্রনটা একটু দেখে নাও। পজিট্রনটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রন, এটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক ইলেকট্রন। ইন্টারেস্টিং, ইলেকট্রন তো নেগেটিভ, তাই না? সুতরাং পজিট্রনের চার্জ পজিটিভ, বাট এর ভর কিন্তু ইলেকট্রনের ভর যা তাই, এটা দ্বারা পজিট্রন কি বোঝাই আমরা, ধনাত্মক ইলেকট্রন। যাই হোক, তারপরে আমরা পড়েছিলাম স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার এক্সাম্পল দিয়ে নেই আমি, এটা হিলিয়াম নিউক্লিয়াস, তোমরা জানো এটা। তারপরে আমরা পড়েছি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের বৈশিষ্ট্য এবং নিউক্লিয়াসকে স্থিতিশীলতা দেয় কারা, কোন কোন নিয়ামক স্থিতিশীলতা দেয়, সেগুলো নিয়ে কাজ করেছি। সেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যখন এই ভিডিওটার আবার আবার দেখবা, তখন নিউক্লিয়াসের স্থিতিশীলতা দানকারী যে নিয়ামক সমূহ, সেগুলোতে একটু বেশি মনোযোগ দিবা, ভালো করে দেখবা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার সুযোগ পাই, আমি চাই না এই ধরনের অনলাইন ক্লাস তোমাদের নেওয়া হোক, তোমাদের খুব মিস করছি আমরা। তোমরা ক্লাসে চলে আসো, পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাক, সারা বিশ্বই স্থিতিশীল হয়ে যাক। এইসব যে নজিরবিহীন অবস্থা চলছে 1.5-2 মাস ধরে, আমরা চাই সেগুলা তাড়াতাড়ি তিরোহিত হোক আমাদের কাছ থেকে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পড়ার চাইতেও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্য বিধিগুলো আছে, কি কি, হাত ধোয়া ঘন ঘন, অ্যান্ড মেইনটেইনিং সোশ্যাল ডিস্টেন্সিং। তো এগুলা আজকে পড়া বলে যাও, ডাজন্ট ম্যাটার, বাট সেগুলো ভুলবা না। তো ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। খোদা হাফেজ।